হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আমরা অনেক সময় একটা চিন্তা করে থাকি, এই কোশ্চেনটা আমাদের অনেক সময় মাথায় আসে যে কিছু কিছু আয়নিক বন্ধন পানিতে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায়, যেটা হওয়ার কথা। আয়নিক বন্ধন স্বাভাবিকভাবেই পানিতে দ্রবীভূত হওয়ার কথা, কারণ আয়নিক বন্ধনের সেই পজিটিভ নেগেটিভ যে একটা চার্জ আছে সেটা আছে পানির মধ্যে, সে পোলারিটির কারণে পজিটিভ নেগেটিভ চার্জ আছে, কারণ খুব সহজেই দ্রবীভূত হওয়ার কথা। কিন্তু কিছু কিছু আয়নিক বন্ধন আছে, যেমন সিলভার ক্লোরাইড, এছাড়া আরও অনেক ধরনের আয়নিক বন্ধন আছে, সেইগুলো কেন পানিতে দ্রবীভূত হয় না? এই কোশ্চেনটা অনেকেরই আসছে। এই কোশ্চেনের অ্যান্সার দিতেই আমরা আজকে শিখবো হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতির মাধ্যমে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। তো ফাজানের নীতি হইতাছে যে যে আয়নিক বন্ধন থাকবে সেই আয়নিক বন্ধনটা অনেক সময় সমযোজী বন্ধনের মতো আচরণ করবে। সে গঠন অনুসারে তো সে আয়নিক বন্ধন, কিন্তু তার আচরণ অনেকটা সমযোজী বন্ধনের মতো করবে। সো এটা বুঝাইতেই ফাজানের নীতি তৈরি করা হয়েছে। ফাজানের নীতি যেই বন্ধন মানবে সেই বন্ধনের হচ্ছে সেই আয়নিক বন্ধনের সমযোজী বন্ধনের মতো আচরণ করবে। সো ফাজানের নীতিটা কি? তো মনে করো একটা আয়নিক বন্ধন, যেখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হইতেছে অ্যানায়ন, ঠিক আছে? তো এখন কি হয়েছে, এই ক্যাটায়নটা অ্যানায়নের চেয়ে ছোট হওয়ার কারণে এই ক্যাটায়নের আকর্ষণ অনেক বেশি। কারণ এই আকার ছোটোর ফলে কী হয়েছে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি, দ্যাটস ওয়াই এটার আকার ছোট। এর কারণে কী হয়েছে, অ্যানায়নের যে ইলেকট্রনের মেঘ আছে, সেই ইলেকট্রনের মেঘের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো আবার ক্যাটায়ন আকর্ষণ করা শুরু করবে, কারণ ক্যাটায়নের আকার মাত্রাতিরিক্ত ছোট। এই কারণে এটা অ্যানায়নের যে ইলেকট্রন সেটাকে আকর্ষণ করা শুরু করবে, এবং যার ফলে কী হয়েছে, আকর্ষণ যখন করছে ইলেকট্রন মেঘগুলো তো আকর্ষণ করার ফলে এক জায়গায় থাকবে না, আকর্ষণ করার ফলে এটা ক্যাটায়নের অনেকখানি কাছাকাছি এসে যাবে, যার ফলে অ্যানায়নের আকারটা আগে যেরকম ছিল সেরকম আর নাই, এটা হচ্ছে আকারটা চেঞ্জ হয়ে গেছে। এর ফলে কী হয়েছে, এরা কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন ছিল, কিন্তু এখন কী হয়েছে, এই অ্যানায়নের যে ইলেকট্রনের মেঘের যে ঘনত্ব, ইলেকট্রন মেঘে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো ক্যাটায়নের কাছে আকর্ষিত হওয়ার ফলে ক্যাটায়নের কাছাকাছি চলে আসছে, যার ফলে এটা অনেকটা ইলেকট্রন শেয়ার করার মতো ঘটনা হয়ে গেছে, অর্থাৎ সমযোজী বন্ধন যেটা করে ইলেকট্রন শেয়ার করে সেরকম হয়ে গেছে। যার ফলে এরা গঠনগত আয়নিক বন্ধন থাকলেও এদের চরিত্রগত হইতেছে সমযোজীর মতো বৈশিষ্ট্য এরা প্রকাশ করে। মানে এরা বাইরে দিয়ে দেখা লাগে আয়নিক বন্ধন, কিন্তু ভেতর দিয়ে এরা সমযোজীর মতো কাজ করে। এটাই হইতেছে ফাজানের নীতির মূল বক্তব্য, যে এই আয়নিক বন্ধন হওয়ার পরেও এটা সমযোজীর মতো আচরণ করবে। এখন এই আচরণ যে করবে এটা আমরা বাইরে থেকে দেখে বুঝবো কিভাবে? এটা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখার লাগে, যে বা আরও অনেক জটিল যন্ত্র দিয়ে দেখার লাগে যে এই ইলেকট্রনগুলা কি ক্যাটায়নের কাছাকাছি আসছে নাকি আসে নাই। সো কোনো একটা মৌল, কোনো একটা যৌগ পাইলে আমরা কি সেটা বসে এখন গবেষণা করে দেখব যে এই জিনিসটা ইলেকট্রনগুলা কি ক্যাটায়নের কাছে আসছে, শেয়ার করছে নাকি করে নাই? অবশ্যই না। সো এই জিনিসটা বুঝবো কীভাবে? এই বোঝার জন্য ফাজানের নীতির কিছু প্রিন্সিপাল দিছে, যেগুলো আমরা এখন ব্যাখ্যা করব। এই প্রিন্সিপালগুলো ফলো করলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা, এই যৌগটা ফাজানের নীতি ফলো করতেছে, তার মানে এটা আয়নিক বন্ধন হওয়ার পরে ওটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। সো এই ফাজানের নীতিরগুলো হইতেছে, একটা হইতেছে ক্যাটায়নের আকার যত ছোট আর অ্যানায়নের আকার যত বড়, আরেকটা হইতেছে অ্যানায়নের আকার যত বড় ক্যাটায়নের আকার যত ছোট, আরেকটা হইতেছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি, আরেকটা হইতেছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি আর এফ অরবিটাল ইলেকট্রনের উপস্থিতি। সো এই চারটা নীতি হইতেছে ফাজানের নীতি প্রকাশ করে। সো প্রথম নীতিটা হইতেছে ক্যাটায়নের আকার যত ছোট। এখানে দেখতে পারো যে ক্যাটায়ন কিন্তু অনেক ছোট। এই ক্যাটায়ন ছোট হওয়ার কারণে কী হয়েছে, আমি এর আগে বলছিলাম যে নিউক্লিয়াস যেহেতু, নিউক্লিয়াসে ইলেকট্রন মানে নিউক্লিয়াসে প্রোটন অনেক বেশি আর ইলেকট্রনগুলো অনেক বেশি, যার ফলে একে অপরকে আকর্ষণ অনেক করছে, যেই কারণে আকারটা ছোট। যেহেতু ইলেকট্রনের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সেটার সাথে ইলেকট্রনের আকর্ষণ অনেক বেশি, সেই কারণে তো আকার ছোট, আর এই কারণে অ্যানায়নের ইলেকট্রনের মেঘগুলোকেও ধীরে ধীরে আকর্ষণ করবে, যার ফলে সমযোজী বন্ধন গঠন করবে। সো এই কারণে ক্যাটায়নের আকার ছোট হইলে এরা ফাজানের নীতি মানে। আরেকটা হইতেছে অ্যানায়নের আকার বড় হইলে। অ্যানায়নের আকার বড় হইলে কি হয়? সো অ্যানায়নের আকার বড় হইলে কি হয়, অ্যানায়নের আকার বড় মানে কি, কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি।
মানে নিউক্লিয়াসে প্রোটনের চেয়ে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বেশি, যার ফলে ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করে, যার ফলে আকার বড় হয়। এই ইলেকট্রন অনেক বেশি থাকার কারণে কী হয়, ক্যাটায়ন যখন আকর্ষণ করে তখন অনেকগুলো ইলেকট্রনকে একসাথে আকর্ষণ করে, যার ফলে কি এটা একটা কল্পনা করতে পারে, একটা মোটা মানুষকে যখন একজন টানে তখন কি টানতে অনেক বেশি শক্তি দেওয়া লাগে না? কারণ এটা তো খুব সহজে তার যেহেতু অনেক ভার আছে, এই কারণে খুব সহজে তুমি তাকে টানতে পারবে না, তার টানতে আরও বেশি শক্তি দেওয়া লাগবে। কিন্তু যখন একটা চিকন একদম হাবলা পাতলা মানুষ, তাকে কিন্তু একটু টান দিলে এসে পড়বে, কারণ তার অত ভার নাই। এরকম ইলেকট্রন যেহেতু অনেক কম, ইলেকট্রন যদি কম থাকে তাহলে কিন্তু অল্প একটু আকর্ষণে এসে যায়, এই কারণে তার আর কক্ষপথের আকার চেঞ্জ হবে না, এই কারণে সমযোজী বন্ধন গঠন হবে না। কিন্তু যখন ইলেকট্রন অনেক বেশি থাকে তখন এটা টানতে অনেক বেশি শক্তি দেওয়ার লাগে, যার ফলে কক্ষপথে আকারও চেঞ্জ হয়ে যায়, যার ফলে সমযোজী বন্ধন গঠন হয়। এই কারণে অ্যানায়নের আকার বড় হইলে ফাজানের নীতি মানে। 3 নাম্বার হইতেছে ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ বেশি থাকলে। দেখো, ক্যাটায়নের যখন চার্জ বেশি থাকে তার মানে কি, এই ক্যাটায়নের কক্ষপথে ইলেকট্রন প্রোটনের তুলনায় কম থাকে, যার ফলে প্রোটন বেশি থাকে, পজিটিভ বেশি থাকে, নেগেটিভ কম থাকে, তার মানে আকর্ষণ আরও বেশি থাকে। এই কারণে আরও বেশি আর কি অ্যানায়নের ইলেকট্রন মেঘ থেকে ইলেকট্রন টেনে আনে। আর অ্যানায়নে নেগেটিভ বেশি মানে কি, কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যার চেয়ে অনেক বেশি, যার ফলে পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি, যার ফলে আবার ওই একই হচ্ছে নেগেটিভ অনেক বেশি থাকার ফলে ওই ক্যাটায়ন আবার খুব মানে টানতে অনেক বেশি ফোর্স দেওয়ার লাগে, যার ফলে হচ্ছে এই আকারটা চেঞ্জ হয়ে যায়, আর যার ফলে আর কি সেই সমযোজী বন্ধনটা গঠন হয়। এই কারণে ক্যাটায়ন বা অ্যানায়ন দুইটারই চার্জ বেশি থাকার লাগবে ফাজনের নীতি মানার জন্য। আরেকটা হইতেছে ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি আর এফ অরবিটালের উপস্থিতি থাকার লাগবে। সো এটা ব্যাখ্যা করতে আমরা গুহ স্যারের বইয়ে আসছি। সো এটার 461 নম্বর পৃষ্ঠা দেখলে দেখতে পারবা যে নিষ্ক্রিয় গ্যাসের NH2NP6 অর্থাৎ যেখানে ডি অরবিটাল নাই সেটার চেয়ে NH2NP6 ND10 মানে যেটা ডি অরবিটাল আছে সেই গঠনের যে ক্যাটায়ন সেটার পোলারায়ন ক্ষমতা বেশি। মানে যেই ক্যাটায়নে ডি অরবিটাল থাকবে বা এফ অরবিটাল থাকবে সেই ক্যাটায়নে খুব সহজেই ইলেকট্রন আকর্ষণ করতে পারে অ্যানায়ন থেকে, এবং যার ফলে একটা সমযোজী বন্ধন গঠন হওয়ার ক্ষমতা ডি অরবিটালধারী ক্যাটায়নের বেশি, যার ডি অরবিটাল নাই তার তুলনায়। এই কারণে দেখবা যে কপার, সিলভার আর গোল্ড এই তিনটা মৌলের যেই ডি অরবিটাল যেহেতু আছে, এই কারণে এরা খুব সহজেই ইলেকট্রন আকর্ষণ করে, অ্যানায়ন থেকে ইলেকট্রন আকর্ষণ করে সমযোজী বন্ধন গঠন করতে পারে সোডিয়াম, পটাশিয়াম আর এদের তুলনায়, কারণ এর ডি অরবিটাল আছে। এই কারণে যে সকল মৌলের ডি অরবিটাল থাকবে তারা হচ্ছে সমযোজী বন্ধন গঠন হওয়ার ক্ষেত্রে বেশি প্রবণতা প্রকাশ পাবে আয়নিক বন্ধন হওয়ার পরও। এই কারণে দেখবা যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিতে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায়, কারণ সোডিয়াম ক্লোরাইড পিওর আয়নিক বন্ধন, কিন্তু কারণ সোডিয়ামে কোনো নাই, ডি অরবিটাল নাই। কিন্তু AgCl এর ক্ষেত্রে Ag এর ডি অরবিটাল আছে, যেহেতু Ag এর ডি অরবিটাল আছে এই কারণে এর ফাজানের নীতি মানে। এই কারণে কি হয়, এটা AgCl যদিও আয়নিক বন্ধন গঠনগত দিক থেকে কিন্তু কাজ করে সমযোজী বন্ধনের মতো, আর সমযোজী বন্ধনে কিন্তু কোনো ধরনের ঋণাত্মক বা ধনাত্মক সাইড নাই, যেই কারণে এটা পানি যেহেতু আবার পোলারিটি আছে, পানির যেহেতু ধনাত্মক ঋণাত্মক সাইড আছে, কিন্তু AgCl এর কোনো ধনাত্মক ঋণাত্মক সাইড নাই, যেহেতু এরা ইলেকট্রন শেয়ার করে। এই কারণে কি হয়েছে, এরা AgCl আর পানিতে দ্রবীভূত হয় না। এই কারণেই কিছু কিছু শুরুতে যেই কোশ্চেনটা করছিলাম, কিছু কিছু যৌগ পানিতে দ্রবীভূত হইলেও কিছু কিছু যৌগ দ্রবীভূত হয় না, যদিও এই দুইটা যৌগই আয়নিক বন্ধন। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ফাজানের নীতি এর ব্যাখ্যা করে যে আয়নিক বন্ধন হওয়ার পরও কিছু কিছু আয়নিক বন্ধনের মতোই আচরণ করে, আবার কিছু কিছু আয়নিক বন্ধন সমযোজী বন্ধনের মতো আচরণ করে। এটা হয়ে থাকে ফাজানের নীতির জন্য। সো আশা করি ফাজানের নীতিটা বুঝাইতে পারছি। তোমরা ভবিষ্যতে আরও ধরনের কনসেপ্ট জানতে চাইলে আমার কমেন্ট বক্সে লেখো, আমি এই নিয়ে আরও ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।